This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, 2026-এর বিধানসভার যে ভোট পশ্চিমবাংলায় আসছে, যত এগিয়ে আসছে তত পশ্চিমবাংলায় টোটালি মানে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, তোমরা সকলে জানো। তো কি হয়েছে একটুখানি বলি। সেটা হচ্ছে কি, ভাঙড়ে দাপটের টিএমসি নেতা, বা তিনি হচ্ছে ভাঙড়ের একটা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, যার নাম হচ্ছে রাজ্জাক খাঁ। তো তিনি মিটিং সেরে আসছিলেন রাত্রেবেলা 10টা সাড়ে 10টা নাগাদ। তো একটা নির্জন জায়গায় তাকে নাকি দুষ্কৃতীরা কুপিয়ে খুন করে। তো সেই ক্ষেত্রে এই চলছে ভাঙড়ে, এখনও ভোট আসেনি, ভোটের প্রায় 6-7 মাস বাকি আছে। সেখানে তোমরা জানো ভাঙড়ে অশান্তি লেগেই থাকে। তো যাই হোক, এই ভাঙড়ে অশান্তি আগের দুটো গোষ্ঠী ছিল, সেই গোষ্ঠী আমি আর নাম বলতে চাইছি না। তো বর্তমানে ভাঙড়ের যে বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তো তিনি একমাত্রই বিধায়ক হচ্ছে আইএসএফের। তো ভাঙড়টাকে তিনি ভালোভাবে পরিচালনা করছিলেন। যাই হোক, তো ইতিমধ্যে এই যে টিএমসিপি নেতা যে খুন হলো রাজ্জাক খাঁ, তো এই রাজ্জাক খাঁ যেহেতু খুন হলো, তো তার জন্য আর কি সে গাড়িতে করে আসছিল, যে দুইজন বাইকে করে আসছিল, তারা অক্ষত ছিল, তাদের কোনো কিছু হয়নি। তো এখন পুলিশ তাদেরকে, সেই টিএমসিপি নেতা, তার নাম হচ্ছে মোফাজ্জল মোল্লা, তাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে। এবং খুনটা নৃশংসভাবে খুন হয়েছে। প্রথমে তাকে গুলি করা হয়, তারপরে হচ্ছে মানে মৃত্যু নিশ্চিত করার জন্য তার গলা মানে তাকে মানে কি বলবো আর কি, নৃশংসভাবে হত্যা করা হয়, কুপিয়ে হত্যা করা হয়। এই হচ্ছে কি ব্যাপার। এইবার একটা কথা আমি বলি বন্ধুরা তোমাদেরকে, সেটা হচ্ছে কি, এই ভাঙড়ে যে খুনটা হলো, সেই খুনের পিছনে কারা দায়ী, কিসের জন্য দায়ী, সেটা পুলিশের ইনভেস্টিগেশন করছে। পুলিশ তদন্ত করে সমস্ত কিছু বের করবে। কিন্তু ইতিমধ্যে যে ওখানকার যে একমাত্র প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, তো তার কে অ্যালিগেশন করা হচ্ছে তিনি নাকি এর সঙ্গে যুক্ত। তো আমি এটাকে কিন্তু সাই দিই না। তার কারণটা হচ্ছে কি, দেখো বন্ধুরা, কোনো কিছু তদন্ত করার আগে কাউকে নামে একটা অ্যালিগেশন করে দেওয়া এটা ঠিক নয়। এটা হচ্ছে পলিটিক্যাল ভেন্ডেটা আর কি, রাজনৈতিক প্রতিশোধ দেওয়ার জন্য। তো এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি, তো ভাঙড়ে এই যে খুনের ব্যাপারে আমাদের যে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কি বলেছেন, সেই বক্তব্যটা তোমরা শোনো, তারপরে আমি আসছি বন্ধুরা। যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন হোক, যে বা যারা খুনের সাথে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আর পরিবারের সাথে যোগাযোগ করব, পরিবার যদি আমাকে ইনশিওর করে, আশ্বাস দেয়, পরিবারকে সাথে নিয়ে আমি এই মামলাটি যাতে হয় বিচার বিভাগীয় তদন্ত হোক বা সিবিআই তদন্ত হোক, যদি পরিবার চাই, আমি তার জন্য মুভ করব কোর্টে। দেখুন, আমরা এতটা এখন হিংস্র হয়ে উঠতে পারিনি। আর কোনোদিন যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন হোক, যে বা যারা খুনের সাথে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আর পরিবারের সাথে যোগাযোগ করব, পরিবার যদি আমাকে ইনশিওর করে, আশ্বাস দেয়, পরিবারকে সাথে নিয়ে আমি এই মামলাটি যাতে হয় বিচার বিভাগীয় তদন্ত হোক বা সিবিআই তদন্ত হোক, যদি পরিবার চাই, আমি তার জন্য মুভ করব। দেখুন, আমরা এতটা এখন হিংস্র হয়ে উঠতে পারিনি। আর কোনোদিন যথোপযুক্ত শাস্তি হয় সেই কথা বলেছেন। তো এমন একজন বিধায়ক কিন্তু কোনোদিনও মানে এই যে খুন হয়ে যাচ্ছে বা সারা পশ্চিমবাংলায় নানান কিছু হচ্ছে, অপোজিশনদেরকে, রুলিং পার্টিদেরকে সমস্ত কিছু হচ্ছে, তো সেক্ষেত্রে কোনো বিধায়ক কিন্তু এভাবে বলে না যে যারা খুন করেছে দোষী তাদেরকে শাস্তি চাই, বা তিনি একদম জোর দিয়ে বলছেন। তো সেক্ষেত্রে এমন একজন বিধায়ককে আমরা পেয়েছি। হ্যাঁ, তো সেই বিধায়কটা কিন্তু একমাত্র মানুষের কল্যাণের জন্য কিন্তু চাই। কিন্তু অন্য বিধায়ককে দেখেছি তারা মানুষের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে নিজের কুর্সি দখল করার চেষ্টা করে। তো কিন্তু নওশাদ সিদ্দিকী কিন্তু সেরকম ব্যক্তি নয়। এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, কেন এই খুনটা হলো বা কিসের জন্য হলো সেটা পুলিশ তো তদন্ত করে দেখছে। কিন্তু ইতিমধ্যে টোটালি 2 জনকে গ্রেপ্তার করেছে সম্ভবত, শোনা যাচ্ছে তারা হচ্ছে মানে টিএমসিপির সাপোর্টার বা কর্মী। এই ক্ষেত্রে
এই যে একটা কথা অনেকে বলে মরছে মুসলিম, এই সমস্ত কিছু নানান কথাবার্তা বলছে, কিন্তু তার মধ্যে এটা তো এখন সেটাই তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। কিছু মানুষ মানে তারা কোনো কিছু বোঝে না, শুধুমাত্র রাজনীতি নিয়ে হৈ হৈ করে নেতার কথা শুনে লাফিয়ে পড়ে এবং তারা নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব বা নিজেদের মধ্যে ক্ল্যাশ করে নিজেরা মরে, আর উপরের তারা নেতারা লাড্ডুটা খায় বন্ধুরা। আজকে একটা জিনিস তোমরা ভালো করে দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 23খানা জেলা রয়েছে। এই 23খানা জেলার মধ্যে তুমি দেখো 22খানা জেলার মধ্যে অশান্তি লাগিয়ে রেখে দিয়েছে। আর ফায়দা লুটছে কে? কলকাতার নেতারা। কলকাতার যে সমস্ত বড় বড় এমপি এমএলএ মিনিস্টার পদগুলো সমস্ত কলকাতার নেতারা দখল করে রয়েছে। অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্টের যারা নেতা রয়েছে তারা কিন্তু ঠুকো জগন্নাথ, তারা কোনো কিছু পায়ও না, কোনো কিছু করে না। তাদেরকে ওই দামে হয়তো একটা মন্ত্রিত্ব বা নেতা দিয়ে রেখেছে, কোনো কিচ্ছু তারা ফেসিলিটি সুবিধা পায় না। কিন্তু কলকাতা পুরো 22খানা জেলাকে পুরো লুট করে খাচ্ছে বন্ধুরা। এই গ্রামের দিকে সাধারণত কলকাতা তো মেন শহর বা সিটি, আমাদের রাজধানী পশ্চিমবাংলার, বাদ বাকি যে 22খানা জেলা রয়েছে সেখানে গ্রাম্যর যে সমস্ত গরিব মানুষরা তারা রাজনীতির ফাঁদে পড়ে দিয়ে নেতাদের ফাঁদে পড়ে গিয়ে তারা মারপিট খুনখামারি করছে, আর বড় বড় মন্ত্রিত্ব নেতার পোস্টগুলো সমস্ত কিছু কলকাতা লুট করে খাচ্ছে। তার উদাহরণ হিসাবে আমি বলি 26,000 যে চাকরি বাতিল হয়েছে, তুমি দেখো তো গ্রামের দিকের কটা ছেলে মেয়ে, আমি আমাদের দলের রুলিং পার্টি দিয়ে কথা বলছি, সেখানে কটা ছেলে মেয়ে চাকরি পেয়েছে? কেউই পায়নি। সমস্ত চাকরি যে যার মতো জানো কি হয়েছে তোমরা সকলে, কিন্তু বেশিরভাগ কালপ্রিট কারা? কলকাতার নেতারা। তার অ্যাজ ফর এক্সাম্পল এখনও পার্থ চ্যাটার্জি যে রয়েছে সে এখনও জেলে রয়েছে, এবং তার নিচে কত কী পাওয়া গেছে তোমরা সকলে জানো, সকলে দেখেছো, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এইবার একটা কথা বলি, এই 22খানা জেলার লোককে কিন্তু এই আর বুদ্ধ বা বোকা না বেনে, মানে কলকাতার দাসত্ব না করে আমি বলবো 22খানা জেলার নেতা এবং যারা কর্মী সাধারণত মানুষ আছেন তাদেরকে বলবো আপনারা সেলফ ডিফেন্স হন। কারণ এই কলকাতার যে রাজত্ব চলছে 22খানা জেলাতে, সেইটাকে কিন্তু টোটালি বন্ধ করার জন্য 22খানা জেলাকে একত্রিত হবে। কারণ আপনারা নিজের মধ্যে কোনো মারপিট হানাহানি করবেন না। বিরোধী দল থেকে শুরু করে অপোজিশন সবাই একত্রে ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন, ভাইয়ের মতো ব্যবহার করুন, তবেই কিন্তু এই রাজ্য বাঁচবে, সাধারণত মানুষ বাঁচবে। আজকে যে এই যে ভদ্রলোকটি মারা গেল বন্ধুরা, তার আর্থিক অবস্থা কী রয়েছে? কিছুই নেই। তার যে স্ত্রী তিনি অসুস্থ, কান্নাকাটি করে বলছেন, এবং তার ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে, এই রাজ্জাক খা আর কি। এই পরিবারটাকে কে দেখবে? কেউই দেখবে না। আমি বলছি তো, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে স্বর্ণাক্ষরে। আজ পর্যন্ত অনেক এরকম রুলিং দলের কর্মী এবং নেতা মন্ত্রী এমনকি এমএলএ পর্যন্ত মারা গেছে এই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে, বা কোনো কিছু চাই কিছু সমস্ত কিছু হয়েও তাদেরকে কিন্তু কেউ দেখে না এখনো পর্যন্ত। এইবার কি হবে, ওই ভাঙড় এরিয়ায় ওই যে বড় নেতা আছে মানে রুলিং দলের আর কি, তিনি টোটালি পুরো আবার অন্য মুরগি খুঁজবেন। কিরকম? উনি এই যে যিনি মারা গেছেন তাকে হয়তো দেখালো তিরপল একটা অথবা চাল 2 কেজি এই কিছু একটা দিয়ে ছেড়ে দেবে, ব্যাস। তাকে এই পরিবারকে কেউ দেখতে পাচ্ছে না। বাচ্চাগুলো এতিম বা অনাথ হয়ে গেল, এই বাচ্চাগুলোর লেখাপড়ার দায়িত্ব কোনো কিচ্ছু দেখবে না। একটা পরিবার মেনটেন করতে গেলে নাই করে এখন এই যে দুর্মূল্যের বাজার, 180 টাকা করে সরষের তেল, তারপর 60 টাকা কেজি চাল, এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। আমাদের যেখানে মাঠে ঘাটে সব জায়গায় শস্য উৎপন্ন হয়, চাল উৎপন্ন হয় পশ্চিমবাংলায়, সেই জিনিসও আমাদের বাংলায় উৎপন্ন হয়ে আমরা বেশি দামে কিনে খেতে হচ্ছে। এই পরিস্থিতি কেন খেতে হচ্ছে? যতদিন ওই ফান্ডার চলবে ততদিন এই জিনিসের দাম বাড়বে, এটা মেনে রাখবে। এবার আমি একটা কথা বলি, এই যে রাজ্জাক খা মারা গেল, এর পরিবারটা পুরো অনাথ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এই পরিবারকে কিন্তু আর কেউ তোলার লোক থাকবে না। ওই অনেক নেতা আসবে, লেকচার দিয়ে চলে যাবে, সে ভোটের সময় কী করবে, সেই আবার নিজে জেতার চেষ্টা করবে, আবার অন্য কাউকে এইভাবে স্বীকার করবে, অর্থাৎ অন্য কাউকে আবার সে নামাবে ভোটে। আর আমরা বোকা মানুষ এই নেতাগুলোর পিছনে ঘুরে ওই শুধু চাল 2 কেজি, তারপর তিরপল একটা, ঘর একটা, এটার জন্য ছুটে বেড়াবো। তো বলবো সবাইকে সুস্থ সবল মতে আসুন। এইভাবে আমরা চাই না যে এই পরিবারগুলো ধ্বংস হয়ে যাক। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান যে কথাটা বলেছে, আমি কেন বলছি, ওনার নাম বারবার কেন নিচ্ছি, এমন কোনো নেতা পশ্চিমবাংলা আজকাল দেখান তো যে সাধারণত 10 কোটি মানুষের ভালো চাইবে। যে নেতা পর্যন্ত মানে মানুষ একটা এমএলএর কত টাকা ইনকাম সেটাও পর্যন্ত বলে দিচ্ছে, জনসমক্ষে নিয়ে আসছে, এবং যে নেতা বলছে আপনারা যে কোনো দলের পার্টি যাকে ভালো লাগে ভোট দেন, কিন্তু একে অপরের মধ্যে মারপিট করবেন না, সেই নেতাই কিন্তু পশ্চিমবাংলার লোক চায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো বন্ধুরা, শুধু এই ইনসিডেন্ট নয়, হয়তো এই ইনসিডেন্টে ভাঙড়ে আইএসএফকে দোষ দেওয়া হচ্ছে, এবং যেটা হচ্ছে এখনও তদন্ত হয়নি, তবুও একটা দোষ চাপিয়ে দিয়ে দিল এবং খালাস হয়ে গেল যে গোষ্ঠীদ্বন্দ্বকে ধামাচাপা দেওয়ার জন্য।
গতকালকে মানে এই একই ঘটনা ঘটেছে মালদার ইংরেজ বাজারে, হ্যাঁ, কাশীপুরের জন্মদিন পার্টিতে টিএমসিবি কর্মী আবুল কালাম আজাদ, আমার মোবাইল স্ক্রিনে তার ফটো দেখতে পাচ্ছ, এই আবুল কালাম আজাদকে হত্যা করা হয়েছে। কে? অন্য এক টিএমসিবি কর্মী মাইনুল শেখ। জমি নিয়ে বিবাদ, খাওয়া খাই, গোষ্ঠীতন্ত্র এর ফলে। তাহলে এবার এই ক্ষেত্রে কাকে দোষ দেবে? এরকম গোষ্ঠীতন্ত্র লেগেই রয়েছে। এবার যদি বলা হয় বন্ধুরা এরকম হচ্ছে, কোনো উপরতলার কোনো কন্ট্রোল নেই। দেখো, আমি টিএমসিপি কর্মী দলের আমি একজন সাপোর্টার, এবং আমি আগে অ্যাক্টিভভাবে ছিলাম, মেম্বারও জিতিয়েছি, এখন অতটা যায় না। ব্যাস, কারণ দেখছি অন্যায় যেখানে হয়ে গেছে, একটা কথাই আছে, অন্যায় করে যে অন্যায় সহে সে ত্রবহীন তাদের তৃণ সমদহে। তো যেখানে অন্যায় হচ্ছে সেখানে মান সম্মান নেই, আমি দেখছি চুপচাপ আমাকে সহ্য করতে হবে, তাহলে সেখান থেকে চুপচাপ সরে যাওয়াই ভালো, আমি যেটা মনে করি। এইবার একটা কথা বলি, এই যে এইখানে এই মালদা যে আবার খুনটা হলো, টিএমসিপি ভার্সাস টিএমসিপি কর্মীকে খুন করলো, সেই ক্ষেত্রে এই বড় বড় কলকাতার নেতারা দেখবে মিডিয়ার সামনে এসে তারা বিভিন্ন রকমের বাইট দেবে। তারা বলবে ও কিছু হয়নি, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তারপরে একে আমরা চিনি না। এরকম ধরনের বাইট দেওয়ার ফলে কি হচ্ছে, যারা এই যে দুষ্কৃতী বা দুষ্কৃতি সম্পূর্ণ মনোভাব সম্পূর্ণ লোক, তারা এবার দেখছে তো উপরতলার লোক থেকে তো পুরো মানে কলকাতা থেকে বলে দেওয়া হচ্ছে যে কোনো কিছু হয়নি, কোনো ঝামেলা হয়নি, অশান্তি হলো না, তাহলে আমি আর একটা ক্রাইম করি, সেখানে আর কোনো কিছু হবে না। এই জন্যই প্রশ্রয়, ইন্ডালজমেন্ট, এই প্রশ্রয় দেওয়ার জন্য কিন্তু আজকে এই পরিস্থিতি। যদি এই সমস্ত ঘটনাগুলোকে প্রশ্রয় না দিয়ে যথোপযুক্ত শাস্তি বিধান করা হয়, এবং দলের মধ্যে যে সমস্ত দ্বন্দ্বগুলো রয়েছে সেক্ষেত্রে মানে কি বলবো, এইগুলো মেটানোর জন্য কঠোর থেকে কঠোরতর শাস্তি ব্যবস্থা করা হয়, তবে কিন্তু এই সমস্ত কিছু থামবে, নয় থামবে না। তো পরিস্থিতি এই দিকে যাচ্ছে, খুবই জটিল। এই যে কলকাতার নেতাগুলো যারা কিন্তু বসে বসে শুধুমাত্র এই সাধারণত গ্রামের মানুষগুলো একে অপরকে খুন করছে, মারছে, হত্যা করছে, ঠিক আছে, মানুষকে ভুল বুঝিয়ে মিসগাইড করছে, আর কলকাতার নেতারা ললিপপ এবং লাড্ডু খাচ্ছে। আর গ্রামের 22খানা জেলার লোকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, একে অপরের সঙ্গে মারপিট করে পরিবারগুলো ধ্বংস হচ্ছে। আজকে এই যে ইনি সব মানে পঞ্চায়েতের সভাপতি, যে খুন হয়েছে রাজ্জাক খাঁ, তার পরিবার কি হবে? সভাপতিও সে কত টাকা ইনকাম করতে পারছে? আমি একটা কথা বলি, যে ধর্মেই পালন না করুন, হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, উপরওয়ালার একটা ভয় করবে, এবং যারা আদর্শ নিয়ে এবং ভগবান ঈশ্বর আল্লাহ খোদার কথা মানে, তারা কখনো এই রাজনীতিতে এসে এই সমস্ত চুরি চিটিংবাজি যাচ্ছে মানে রাহাজানি, এগুলো কোনোদিন করতে পারবে না। তাই এই যারা এর মধ্যে যুক্ত হচ্ছে, কি আছে একটা রাজনৈতিক দলে? কিছুই নেই। না পারবে 2010 থেকে 2025 পর্যন্ত সিপিএমের সময় একই রকম মানুষকে খাটিয়েছে, খুনকামারি করিয়েছে একে অপরের মধ্যে মিলিয়ে, ঠিক আছে। আর বড় বড় কিছু নেতা আছে তারা ফায়দা লুটে গেছে, 34 বছর এভাবে চলেছিল। এখন সেম সিপিএমের যে লোকগুলো আছে সেগুলো টিএমসিপিতে ঢুকেছে, ঠিক আছে, ঢুকে এখন ওই টিএমসিপির লোকরাই কিন্তু এদের মধ্যে মানে গোষ্ঠীদ্বন্দ্ব, ঝামেলা, অশান্তি সৃষ্টি করছে। আবার মাঝখানে কিছু বিজেপির লোকও ঢুকে গেছে। এইভাবে অশান্তি, গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, মানে খাওয়া খাইতে ছাড়া আর কিচ্ছু না, কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই, কিচ্ছু নেই। তো এবার আমি একটা কথা বলি, এই যে মানে পঞ্চায়েতের যে যাকে হত্যা করা হলো ভাঙড়ে, রাজ্জাক খাঁ, তার পরিবারটা পুরো ধ্বংস হয়ে গেল। তার যে ওই যে দুটো ছোট ছোট বাচ্চা, তাদের যে বাবা মানে যে আদর, স্নেহ, ভালোবাসা, সেটা পুরো শেষ হয়ে গেল, ঠিক আছে। এইটা কোনো নেতা, কোনো দল কেউ ফেরত দিতে পারবে না। তাই জন্য প্রত্যেকটা মানুষকে করজোরে অনুরোধ করব, আপনারা এই বড় বড় নেতাদের কথা শুনে কোনো ঝামেলায় জড়াবেন না, কোনো অশান্তিতে জড়াবেন না। আপনারা নিচুতলার মানুষ, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধের সঙ্গে বজায় রাখুন, এইভাবে চলুন। ভোট আপনাদের মানে মানুষের কাছে যাবেন, যাকে ভালো লাগবে মানুষ তাকে ভোট দেবে, কিন্তু এই ঝামেলা অশান্তিতে যাবেন না। এই যে 2026 সালে ভোট আসছে, তার যে মানে একটা গাছ উঠতে যেরকম প্রথম অবস্থায় ভালো কি মন্দ সেটা দেখা যায়, সেরকম পরিস্থিতি এখন দেখা যাচ্ছে 2026 সালের ভোটে কী হতে চলেছে, কত প্রাণ যেতে চলেছে। তো আমি মনে করি ইলেকশন কমিশন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি পশ্চিমবাংলায় ভোট নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা না থাকে, তাহলে পশ্চিমবাংলার 10 কোটি মানুষকে অনুরোধ করব, আপনারা ভোট বয়কট করুন সবাই মিলে। এই ভোটের প্রয়োজন নয়, যেখানে প্রাণ যাবে, যেখানে প্রাণহানি হবে, সেই ভোটে কোনো প্রয়োজন নেই। যে ক্ষমতা রয়েছে সে থাকুক, অথবা অন্য কোনো রাষ্ট্রপতি যদি ক্ষমতা নিয়ে নেয় সেটা নিয়ে যায়, কিন্তু আমাদের এইরকম ভোট চাই না যেখানে ভোট আসার আগে প্রাণ চলে যাচ্ছে। হ্যাঁ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কোনো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গবাসী প্রাণ হারাচ্ছে বন্ধুরা। এই হচ্ছে কি ব্যাপার। তাহলে ভোটের কোনো প্রয়োজন নেই, ভোট সবাই মিলে বয়কট করুন। যেদিন ভোট হবে সেদিন কেউ ভোট দিতেই যাবেন না, কারণ
এই যে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা কোনো সরকার লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ এরা যদি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারে, ভোটার আসার আগে খুনাখুনি হয়ে যায়, সাধারণ মানুষের প্রাণ যায়, তাহলে সেই ভোট করে কোনো লাভ নেই। তো দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, এই যে পরিবারটি আজকে যে মায়ের যে কান্না এতিম করেছে তার শিশুদেরকে আর কি, এই পরিবারটাকে কে দেখবে? কেউই দেখবে না, কোনো নেতা মন্ত্রী দেখবে না। আজ পর্যন্ত আমি বলছি তো, খোঁজ নিয়ে দেখুন, আমি আমার যে বিধানসভা সেখানে 70% মুসলিম সম্প্রদায়ের লোকের বসবাস, 30% মাত্র হিন্দু সম্প্রদায়ের। আমি এই যে একটা হিন্দু হয়ে বলছি, আমি কেন এই যে অনেকে বলছে আমি নাকি আইএসএফের দালাল, তাদের উদ্দেশ্য বলছি, তারা অনেকে আমাকে ফোন করেছে বা আমাকে কমেন্টস করে যে নাকি আমি আইএসএফের দালাল। আমি কারোর দালাল নয়, আমি টিএমসিপির একজন কর্মী ছিলাম, এখনও বর্তমানে আছি, এবং এখন অ্যাক্টিভভাবে যাই না, কারণ বিভিন্ন রকমের যে সমস্ত অন্যায় অবিচার সেগুলোর সঙ্গে আমি আপোষ করতে পারি না, তাই জন্য আমি সরে এসেছি। এই কিন্তু মমতা ব্যানার্জির কিছু আদর্শ ভালো লাগে, তাই জন্য আমার ইউটিউব চ্যানেলে সেখানে সিপিএমের ভালো দিকটা দেখতে পারবে, বিজেপির ভালো দিকটা দেখতে পারবে, টিএমসিপির ভালো দিকটা দেখতে পারবে, আইএসএফের ভালো দিকটা দেখতে পারবে, কংগ্রেসের ভালো দিকটা দেখতে পারবে, বা যত পার্টি আছে সবার ভালো দিকটাও দেখতে পারবে, এবং তাদের যে মন্দ দিকটা সেটাও আমি তুলে ধরি। আমার চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে এইভাবে সমস্ত পার্টির ভালো মন্দ দিকটা তুলে ধরার কোনো চ্যানেল পাবে কিনা বলো। যারা অন্যান্য ইউটিউবার আছে দেখবে, যে কোনো পার্টির দেখি একটা পার্টির দালালি করছে, একটা ইউটিউব রুলিং পার্টির কেউ দালালি করছে, কেউ অপোজিশন দালালি করছে। আমি কোনো দালাল ফলার কিছু নয়। আমার কথা হচ্ছে ন্যায্য জিনিস তুলে ধরবো, ভালো জিনিসটা যেটা করছে সরকার সেটাও তুলে ধরবো, মন্দ যেটা করছে সেটাও তুলে ধরবো, অপোজিশন যেটা ভালো করছে সেটা তুলে ধরবো, মন্দ যেটা করছে সেটাও তুলে ধরবো। এইটা প্রত্যেকটা মিডিয়ার নিরপেক্ষতা বজায় রাখা উচিত। আমার ইউটিউব চ্যানেলের লিস্টটা ঘেটে দেখবে তোমরা, আমার চ্যানেলগুলোতে দেখবে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা রাজনৈতিক দলের ভালো মন্দ দিক দুটোই তুলে দেওয়া আছে। এবার একটা কথা বলি, কারণ আমি আমার এই যে ব্যক্তিটির আইএসএফ সম্বন্ধে কেন বলছি, আমি কোনো আইএসএফের দালাল ফালাল কেউ কিচ্ছু নয়। অনেকে নানান মতামত বক্তব্য করছি যেন, কারণ ভাইজানকে নিয়ে কথা বলি কেন, সেই জন্য। দেখো, আমি এমন একটা ব্যক্তিকে পেয়েছি এতদিন পর, যেটা আমি আমার নিজের দলের মধ্যে বা কোনো জায়গায় দেখিনি, বা অপোজিশনের মধ্যে দিয়ে দেখিনি। যে ব্যক্তিটি নিজে তার কত টাকা স্যালারি পায় সেটা মানুষকে বলছে, প্লাস হচ্ছে প্রত্যেকটা মানুষকে সচেতন করছে যাতে রাজনীতিবিদদের কথা শুনে মানে একে অপরের সঙ্গে কোনো বিদ্বেষে ঝামেলার মধ্যে পেঁচিয়ে না জড়িয়ে পড়ে, পরিবারগুলো ধ্বংস হয়ে যায়। তো এমন একটা ভালো মানুষ আপনি দেখান, যে বর্তমানে যে নওশাদ সিদ্দিকী ভাইজান রয়েছে, তার মতো এমন একটা ভালো মানুষ, 10 কোটি মানুষের শুভাকাঙ্ক্ষী মানুষ দেখান তো কোনো নেতা আছে কিনা। এমন নেতা আছে, তার আগের দিন আমি ভিডিও করেছি, সে বলছে একটা মারলে 10টা মেরে দাও, সেটা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী না কিরকম একটা সামথিং। তাহলে সে নেতা তো নিজে উস্কানি দিচ্ছে, সেই উস্কানির ফলে কী হচ্ছে, নিজেদের মধ্যে হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে যায়, একে অপরকে মারবে, হত্যা করবে। যেটা এই যে এখানে, যদিও এটার এখন তদন্ত হচ্ছে, তদন্ত বের করা হবে, কিন্তু এই যে লোকটা তো হত্যা হয়ে গেল, এর পরিবার তো ধ্বংস হয়ে গেল। কোনো নেতা গ্যারান্টি দিয়ে বলবে যে এই পরিবারটাকে টোটালি পুরো, এই পরিবারের যে লোক আছে তাকে সরকারি চাকরি দেবে, পার্মানেন্ট চাকরি, ওই 2-4-5 হাজার টাকা চাকরি নয়, যেখানে ওই বউটা যে আমাদের মাটা যে কান্নাকাটি করছে তার জীবনই ধ্বংস হয়ে যাবে, এমন কোনো চাকরি নয়। পার্মানেন্ট সরকারি চাকরি তাকে দিতে হবে, এবং তার পরিবারের সমস্ত দায়িত্বভার নেওয়ার ব্যবস্থা করতে হবে, তবেই ভাববো যে হ্যাঁ করছে। আর জীবনটা কখনো টাকা দিয়ে ফেরত পাওয়া যায় না। এই যে জীবনটা চলে গেল পঞ্চায়েত সভাপতি রাজ্জাক খা, তার জীবনটা ফিরিয়ে দিতে পারবে কোনো দল, কোনো নেতা? কেউ পারবে না। তো বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করবো করজোরে, ভোট যে যাকে আপনার ভালো লাগে তাকে দিন, কিন্তু এই সমস্ত উপরতলার নেতার কথা, বিশেষ করে কলকাতার কিছু মানুষ, তারা দেখেন প্রত্যেকটা আপনার টিভিতে 22খানা জেলাকে পুরো ধ্বংস করে দেওয়া হচ্ছে, আর একখানা জেলা পুরো সমস্ত কিছু তারা সব কিছু সুবিধা ভোগ করছে, সব কিছু করছে, তাদের মন্ত্রী মিনিস্টার সব কিছু ওখানকার থেকে। এবং তারা কী করতো, কলকাতায় বসে বসে 22খানা জেলার মানুষের মধ্যে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব লাগাচ্ছে, রুলিং পার্টির মধ্যে রুলিং পার্টি, অপোজিশনের মধ্যে রুলিং পার্টি, এই সমস্ত কিছু করে একে অপরের মধ্যে ঝামেলা লাগিয়ে এই মানুষ খুন হচ্ছে, এই সমস্ত কিছু করছে। তাই জন্য 22খানা মানুষকে অনুরোধ করবো, আপনারা সচেতন হন, আপনারা যেখানে যাকে লাগে ভোট দিন, কিন্তু এই কলকাতার মানুষের যে চাল চক্রান্ত চলছে গরিব মানুষের বিরুদ্ধে, সেটা কিন্তু আপনারা শুনবেন না বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।